ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের মক টেস্ট আমাদের যেটা 12 মানে পেড ব্যাচে আমাদের যে মক টেস্টগুলো চলছে তার 12 নাম্বারটার আজকে অ্যানালাইসিস করব। এই 12 নাম্বার মকটা কি ছিল পেড ব্যাচে? একটা সেকশনাল মক ছিল এবং আমি যেমন দেখো লাস্ট আমি 3 নাম্বার মকটা অ্যানালাইসিস করেছিলাম, তারপরে আজকে 12 নাম্বারটা করছি। সব মকগুলো ইউটিউবে কিন্তু অ্যানালাইসিস করব না, কারণ অনেকজন ওখানে পেড ব্যাচে টাকা দিয়ে কিনছে। চলো, এবং এটা কি ছিল, হিট টাইপ চ্যাপ্টারের উপর ছিল। মানে তোমরা দেখো যে মক টেস্টগুলো আমাদের কেমন করে হয়, মানে কত ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আমরা মকগুলো বানাচ্ছি। এমনকি তুমি যদি খালি এই মকের কোশ্চেনগুলো পড়ো না সবগুলো, তাহলে কিন্তু অনেক হয়ে যাবে। এবং যারা বিপিএসসি 4.0 জন্য প্রিপারেশন নিচ্ছ, এই যে আমি ছোট ছোট জিনিসগুলো ইউটিউবে দিচ্ছি, পেড ব্যাচ না নিলেও এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে পড়ো। জিএস এমন একটা জিনিস না, তোমরা ভাববে না আমি একসঙ্গে পড়বো আর উদ্ধার করে নেব। এই যত পড়বে তত কিন্তু বেনিফিট হবে। দেখা গেল তুমি আজকে ভাবলে যে আমি বিশাল পড়বো, ওই পরীক্ষার আগে 1 মাস আমি বিশাল পড়বো, হবে না। ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পড়তে হবে। যেমন দেখো আজকে যে আমি এখানে মক টেস্টে যতগুলো কোশ্চেন আছে, প্রায় 45টা কোশ্চেন আছে। এই 45টা কোশ্চেন পড়াতে গিয়ে আমি হয়তো 200 কোশ্চেনের অ্যান্সার অ্যানালাইসিস করব, কারণ 4টা অপশানের আমরা অ্যানালাইসিস করব এবং কি কি পরীক্ষা আসতে পারে সেগুলোও বলে দেব। এমনকি হিটের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমার কাছে হয়ে যাচ্ছে। তো এমনকি মক টেস্টটা নিলেও তোমাদের কাছে অনেক। তো চলো আজকে 12 নম্বর মক টেস্টটা আমরা শুরু করি। প্রথমেই দেখো, প্রথমেই কি আছে, চলো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমাদের কোশ্চেন আছে কি, যে এসআই ইউনিট অফ টেম্পারেচার। তো আমরা কি জানি? আমরা জানি হিট আর এদিকে টেম্পারেচার। এই হিটের সিজিএস পদ্ধতি কি? সিজিএস পদ্ধতিতে হিটের একক কি, আর এসআই পদ্ধতিতে কি? এসআই পদ্ধতিতে জুল, আর এটা হচ্ছে ক্যালোরি। আর টেম্পারেচারে কি? এসআই পদ্ধতিতে কেলভিন, আর এটাতে হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট, যা বলো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো টেম্পারেচারের এসআই ইউনিট তাহলে কি? কেলভিন। কেলভিন হচ্ছে রাইট অ্যান্সার। তবে 4টা স্কেল মনে রাখতে হবে তোমাকে। এটা হচ্ছে তোমাদের প্রথম অ্যান্সার, রাইট। ঠিক আছে, চলো পরের অ্যান্সারে যাই আমরা। দেখো কি বলছে, অনেকজন এই কোশ্চেনের অ্যান্সারটাই জানো না। বলছে দ্য এসআই ইউনিট অফ মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট কি হবে? মানে এসআই ইউনিটটা বার করতে বলছে কার? মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট ইউনিট। দেখো এটা কি হবে? এটা হবে আমাদের জুল ক্যালোরি। এবং কেন জুল পার ক্যালোরি কেন হবে, তোমরা আমাদের পেড ব্যাচে যারা আছো অলরেডি তোমরা জানো, কারণ আমি হিট চ্যাপ্টারটা তোমাদের পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, অতএব আর আমি এখানে ডিটেলসটা বলবো না। চলো, যারা পেড ব্যাচে অলরেডি এক্সামটা দিয়েছো তারাও দেখবে, কারণ অনেক অ্যান্সার তোমরা অনেকজন ভুলও করেছো, অনেকজন আবার 45-এর মধ্যে 40ও পেয়েছো। ঠিক আছে, কেউ আবার 20ও পেয়েছো। অতএব তোমরা যারা যারা মানে মিলাওনি, অবশ্যই মিলিয়ে নেবে। ঠিক আছে, কি বলছে দেখো, বলছে এসআই ইউনিট অফ হিট। একটু আগে আমি প্রথম কোশ্চেনটি লিখেছিলাম যে এসআই ইউনিট মানে এসআইটা কি? এসআই ইউনিট অফ হিট হচ্ছে আমাদের জুল, আর সিজিএস পদ্ধতিতে কি? সিজিএস পদ্ধতিতে হচ্ছে আমাদের ক্যালোরি। আর এটা এককটা আমার মানে রিলেশনটা জানতে হয়। তাহলে আমাদের কি রিলেশন আছে, যে 1 ক্যালোরি ইকুয়াল টু কি 1.8 ধরি আমরা জুলস, প্রায় 2-এর সমান সমান ধরি। ঠিক আছে, এই 4.8। ঠিক আছে, তো 4.8 জানি। এবার অনেক সময় বলবে কি 1 জুল ইকুয়াল টু তাহলে কত ক্যালোরি, তাহলে বলবে 0.24 ক্যালোরি। তো রিলেশনগুলো একটা মনে রাখলেই হয়। ঠিক আছে, আমি দুটোই মনে রাখছি, আর কি ক্যালকুলেশন করতে যাবে 1 বাই করে, তাহলে হচ্ছে এটা রিলেশন। তাহলে যেহেতু সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল, তাহলে এখানে চাইছে কি এসআই পদ্ধতিতে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? জুল হবে, রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনে যায়। 4 নাম্বারে বলছে দ্য ইউনিট অফ ল্যাটেন্ট হিট। ঠিক আছে, যেটা ল্যাটেন্ট হিট, এবার অনেকজন জানো না কি জিনিস, বাংলাটা যেটাকে আমরা লিন তাপ বলি। অনেকজন তোমরা কমেন্টে বলছো যে টার্মগুলো বাংলায় বলে দিতে। ঠিক আছে, বলে দেবো। তাহলে ল্যাটেন্ট হিট মানে হচ্ছে কি, যেটাকে আমরা লিন তাপ বলি। তাহলে লিন তাপের ইউনিট হচ্ছে কি? ক্যালোরি পার গ্রাম। চলো নেক্সট, এটা তোমরা অ্যান্সার নিজেরা করে করাও। একটু আগে আমি বললাম
একটু আগে আমি বললাম, তোমরা করো এটা। দেখো একটু আগে কি করলাম, আমি তোমাদের দেখালাম না যে 1 ক্যালোরি ইকুয়াল টু কি হয় 4.18 জুল। বাট তাহলে 1 জুল সমান সমান কত হবে 1/4.8 ক্যালোরি। বাট এটাকে আমি তোমাকে সিম্পলিফাই করে দিলাম ডিরেক্ট, যেটা হবে 0.24 ক্যালোরি। তাহলে 1 জুল সমান সমান 24 ক্যালোরি, 0.24 ক্যালোরি। তাহলে অ্যান্সার কি হবে 0.24 ক্যালোরি। এটা নাম মনে থাকলো, এইভাবে করেও ক্যালকুলেশন করতে পারবে। আমি তো আগেই বললাম যেটা তোমাদের জেনে নেবে, ঠিক আছে, কারণ পরীক্ষায় দিলে আর কি ক্যালকুলেশন করবে। তাহলে অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে চলে আসো 6 নম্বরে। 6 নম্বরে কি বলছে দেখো, দ্য টেম্পারেচার অফ দ্য সান ইজ মেজার উইথ। বলছে সানের টেম্পারেচার যে মাপি, কি দিয়ে মাপি? একটা জিনিস ভাবো, সানের টেম্পারেচার কি আমরা ফারেনহাইট দিয়ে মাপতে পারি? একটা জিনিস ভালো করে মনে রাখবে, যদি বলে যে টেম্পারেচার মাপার জন্য কি ব্যবহার করা হয়, আমরা অনেকজন জানি কি টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। বাট তুমি দেখবে থার্মোমিটার কিন্তু আমাদের মানব দেহের টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করা হয়। যদি হিউম্যান বডি না থাকে থার্মোমিটার ইনসারেন্স হবে না, কারণ আমাদের হাই টেম্পারেচার হয়, লো টেম্পারেচার হয় এবং হিউম্যান টেম্পারেচার হয়। তো হিউম্যান টেম্পারেচার যদি হিউম্যান মানুষের কথাটা উল্লেখ থাকে তাহলে থার্মোমিটার অ্যান্সারটা হবে। আর যদি না বলে, যদি হাই টেম্পারেচার তাহলে পাইরোমিটার হয়, লো টেম্পারেচার হলে অন্য কিছু আছে। অতএব তোমাকে দেখতে হবে কোন টেম্পারেচার বলছে, ঠিক আছে। চল তাহলে আমরা দেখবো এটা যে কি হলো। তাহলে লো টেম্পারেচার ইজ মেজার, মানে সান টেম্পারেচার কি দিয়ে মেজার? তাহলে সান টেম্পারেচার মানে বুঝতেই পারছো পাইরোমিটারের কথা বলছে, মানে হাই টেম্পারেচার, ঠিক আছে। চলো তাহলে 6 নাম্বার গেল। 7 নাম্বার, 7 নাম্বার কি বলছে? দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার হিউমিডিটি। বলছে মানে হিউমিডিটি মানে কি? আর্দ্রতা। এই আর্দ্রতা মাপার জন্য আমাদের কি মাপার ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আমাদের হাইগ্রোমিটার। এটা একটা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের কোশ্চেন। এটা হাইগ্রোমিটার কেন? কারণ দেখো হিউমিডিটি মাপার জন্য এটা, কিন্তু হাইড্রোমিটার বললে ডিআরও যদি থাকতো হাইড্রো, তাহলে জলের বিশুদ্ধতা মাপা যেত। হাইড্রো মানে জল রিলেশন, তাহলে মনে রাখবে হাইগ্রো আর হাইড্রো। হাইগ্রো হলে কিন্তু আমাদের হিউমিডিটি, হাইড্রো হয়ে গেলে কিন্তু আমাদের জলের ব্যাপারটা চলে আসছে। নেক্সট, তারপরে কি বলছে? বলছে যে আর্লিস্ট থার্মোমিটার ওয়াজ ডেভেলপড বাই, মানে বলতে চাইছে যে থার্মোমিটারের প্রথম কে আবিষ্কারক, কে কার দ্বারা থার্মোমিটার আবিষ্কার করা হয়েছিল? সেটা হচ্ছে আমাদের গ্যালিলিও। এই গ্যালিলিও লোকটা কিন্তু বিশাল, ঠিক আছে, এ কিন্তু বিশাল কিছু তৈরি করেছে। দেখো একটা জিনিস ভাববে যে বিজ্ঞানীরা কিন্তু দেখো এ হচ্ছে প্রথম অনেক কিছু আবিষ্কার করে দিয়েছিল, এর কিছু ওই তথ্য নিয়ে অনেকজন আবিষ্কার করেছে। তো ওরা কিন্তু অতটা মাথা খাটায়নি, এ যতটা খাটিয়েছিল, এ তো প্রথম বেসিকটা খাটিয়েছিল। এ মানে মূল একদম মূল রুট থেকে এই জিনিসগুলো বেরিয়ে নিয়ে এসেছিল। আর বার করার পর ওর উপরে তো রিসার্চ করতে যে কেউ করতে পারে। অনেক কিছু তোমাকে আমি অঙ্ক দিয়ে দিলাম, আজকের দিনে পিএইচডি করছে মানুষ, বিভিন্ন তথ্য পাচ্ছে ওখান থেকে, নতুন কিছু টেনে দিচ্ছে। কিন্তু যারা নতুন নিজে তৈরি করেছিল প্রথমে, যারা অঙ্ক ধরো যারা তৈরি করেছিল, ওরা কত ব্রেন লাগিয়েছিল। তো তার মধ্যে যদি আমি বলতে পারি যে একজন ভালো সায়েন্টিস্টের মধ্যে আমি কিন্তু গ্যালিলিওকে ফেলবো, একে আমরা চিনতে ভুল করেছি। নেক্সট 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে? যে ডিভাইস ইউজ দ্য মেজার ভেরি হাই টেম্পারেচার। বলছি সব থেকে মানে হাই টেম্পারেচার আমি বললাম, হাই টেম্পারেচার পাইরোমিটার দিয়ে মাপা হয়। যেমন একটু আগে ছিল সূর্য টেম্পারেচার কি দিয়ে মাপা হয়, তাহলে আমি সূর্য টেম্পারেচার মানি তো আমরা কি বললাম হাই টেম্পারেচার, তাহলে সেটাও কিন্তু আমাদের পাইরোমিটার, ঠিক আছে। চলো 10 নাম্বার কি বলছে? দেখো 10 নাম্বার কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কত মান হবে? তো আমরা কি জানি যে -273.15 ডিগ্রি সেলসিয়াস যখন হয়, ওটা কার সঙ্গে সমান হয়? ওটা আমাদের 0 ডিগ্রি কেলভিনের সঙ্গে সমান হয়। তাহলে তোমাকে বলছি এটা 0, তাহলে একে কত প্লাস করতে হবে? প্লাস আমরা 273 দেব, তারপরে আমাদের এটা কি 0 হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এদিকেও তাহলে কত হবে আমাদের 273.5 দেব, তাহলে আলটিমেট কত হবে 273.5 ক্যালোরি। তাহলে অ্যান্সার 15 তাহলে কি হবে 273.15 ক্যালোরি, ঠিক আছে। চলো নেক্সট 11 নাম্বার। চলো বার করে দেখো 11 নাম্বার কি বলছে। 11 নাম্বার বলছে যে কোনো থার্মোমিটারে a temperature at the which both Fahrenheit and সেন্টিগ্রেড ইকুয়াল হবে। বলছে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে
যে টেম্পারেচারে দুটো স্কেল রাখলে সেম রিডিং দেবে, যেমন সেটা হচ্ছে আমাদের -40°। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন করে। এই যে সূত্রটা আছে আমাদের, কি সূত্রটা আছে, f-32/9 = c/5। তুমি এখানে যে কোনো একটার মানে এফ এর মান যদি -40 বসাও, সিটাও -40 পাবে। দেখে নাও, আমি এখানে ধরে নিলাম যে যদি সি =-40 হয়, তাহলে সি 40 এর মাইনাসের মানটা বসাও। তাহলে আমি এই জায়গাতে -40 বসাচ্ছি, তাহলে কাটাকাটি করলে কত, এই 40, এটা তাহলে 8 5 40 -8। আবার যদি এদিকে আমি কি করি, -32, এই 9টা ওইদিকে গুণ হয়ে গেল, তাহলে কত হলো, -72। তারপরে কি হবে, এই এফটা -72 আর এই -32 গিয়ে কি হলো, +32 হয়ে গেল, তাহলে কত হলো, -40 হয়ে গেল। তাহলে কি বুঝলে, যে ধরলাম সেলসিয়াস -40°, তার জন্য ফারেনহাইটও -40 পেলাম, তাহলে কি সেম রিডিং আসে, তাহলে অ্যান্সার হবে -40। এটা মুখস্থ করে নাও। নেক্সট, খুব পরীক্ষায় আছে এটা। অ্যাবসোলিউট জিরো কি, অ্যাবসোলিউট বলছে দেখো, দ্য অ্যাবসোলিউট জিরো ইজ সেলসিয়াস স্কেল। আচ্ছা বুঝো আগে সেলসিয়াস স্কেল কি জিনিস, এই অ্যাবসোলিউট জিরো কি জিনিস। দেখো, হিটে টেম্পারেচারের আপার লিমিট নেই, যত তাপ দেবে তত টেম্পারেচার বাড়বে, কিন্তু লোয়ার লিমিট আছে। ঠান্ডা একটা নির্দিষ্ট পরিমাণ হতে পারে, যেটা হচ্ছে কত, -273.15°। মানে সেলসিয়াসে যদি বলি -273.15°C, এটা হচ্ছে সব থেকে সেলসিয়াসের একদম মিনিমাম, এর থেকে হয় না নিচের দিকে। তো এটা যেমন এটার সঙ্গে সমান হয় আমাদের কি, যদি আমি ফারেনহাইটে বলি তাহলে -280° ফারেনহাইট, এটা হচ্ছে মিনিমাম। আর যদি আমরা কেলভিনে বলি তাহলে 0° কেলভিন। এই তিনটা স্কেল হচ্ছে সমান, এটাই হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাবসোলিউট জিরো। এটা হচ্ছে অ্যাবসোলিউট, এবং কে আবিষ্কার করেছিল না করেছিল, এখান থেকে কার চার্লসের সূত্র না কার সূত্র আসে, সবগুলো আমি কিন্তু কি বলে যেন পেড ব্যাচে সব পড়িয়েছি। যারা পড়েছো ওরা অবশ্যই অ্যান্সারগুলো করতে পারবে। তাহলে দেখো কি চাইছে, সেলসিয়াসে চাইছে, তো সেলসিয়াসে মানে -200, দেখতেই পাচ্ছ, তাহলে -273.15°C। নেক্সট 13 নাম্বার চলে যাও। 13 নাম্বার কি বলছে দেখো, 13 নাম্বার কি বলছে, যে মার্কারি মানে পারদ থার্মোমিটার ক্যান বি ইউজ টু মেজার টেম্পারেচার আপ টু, বলছে যেগুলো থার্মোমিটার, পারদের থার্মোমিটার, সেগুলোতে ম্যাক্সিমাম কত ডিগ্রি আমরা মাপতে পারি, সেটা হচ্ছে আমাদের 50° কেলভিন পর্যন্ত, 50 কেলভিন পর্যন্ত আমরা মাপতে পারি। ঠিক আছে, চলো 14 নাম্বার কি বলছে দেখো, বলছে যে দ্য নর্মাল টেম্পারেচার অফ দ্য হিউম্যান বডি। আমাদের নর্মাল টেম্পারেচার কত, আমরা নর্মাল টেম্পারেচার 37। এবার এটা অ্যাপ্রক্সলি বলা যায় না, এটা অ্যাপ্রক্স বলছি, 37°6 এত, ঠিক আছে। যদি ফারেনহাইটে বলি এত ডিগ্রি সেলসিয়াস, আর যদি ফারেনহাইটে বলি কত, 98.4, ঠিক আছে, 98.4° ফারেনহাইট। তো অতএব এগুলো আমরা জানি, তাহলে কত হবে, 37, অ্যাপ্রক্সলি 37°C, 37° ফারেনহাইটে, যেটা কিন্তু ভুল করার জন্য, ঠিক আছে। সবাই 37 জানে, কিন্তু কেউ যদি আবার দিয়ে দেয় তাহলে ভুল হয়ে যাবে। 14 নম্বর গেল। এবার চলে আসে আমাদের ফারেনহাইট ফান্ডামেন্টাল ডিফারেন্সগুলো চাইছে। বলছে ফারেনহাইট স্কেল ডিভাইড ইন্টু ফিক্সড পয়েন্ট ইন্টু, দেখো বুঝো ব্যাপারটা, যখন আমাদের ধরো কেএফসি, তিনটা স্কেল, যারা পেড ব্যাচে আছে ওদেরকে পড়িয়েছিলাম মনে করো, এটা তিনটা স্কেল কেএফসি, এটা হচ্ছে কেএফসি, এবং এটা ছিল আমাদের কি, প্রথমে বলেছিলাম যে ফিক্সড মানে অ্যাবসোলিউট জিরো, তারপরে ছিল কি আমাদের ছিল লোয়ার ফিক্সড পয়েন্ট, এটা কত ছিল, এটা যেটাকে আমরা কি বলি, ফ্রিজিং পয়েন্ট বলি। তাহলে মনে করো এটা, আর এদিকে ছিল কি, এখানে ছিল আমাদের আপার ফিক্সড পয়েন্ট। এই দুটোর ডিস্টেন্সটা, এটা ছিল কেলভিনের ছিল 100, আর এটার ছিল 180, আর এটার ছিল 100। এই তো এটাই চাইছে যে এখানে ফারেনহাইট স্কেলে ফিক্সড পয়েন্টটার মধ্যে ডিভাইডটা কত, তাহলে হবে 180 পার্ট। বুঝতে পারলে? চলো, যেমন আমি এটা কি জিনিস, মানে এই ধরে নাও আমাদের এটা কি আছে, 0°C কি হয়, জল হয়, মানে হয়, ফ্রিজ হয়, মানে কি বলবো যে ফ্রিজিং পয়েন্ট এটা, আর এটা হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট। তাহলে 100°তে আমরা জানি যে বয়েল হয়, তাহলে এই 100°এর মধ্যে ডিফারেন্স কত, 100। ওই রকম তিনটা স্কেলেরই মেজারমেন্ট, এটাকে বলে ফান্ডামেন্টাল ডিফারেন্স। ঠিক আছে, চলো তাহলে 16 নাম্বার কি বলছে দেখো, 16 নাম্বার বলছে, বলছে when an object is heated the molecular of that object
এটা কি হবে, সেটা হবে আমাদের বিগেন টু দ্য মুভ ফাস্টার। ঠিক আছে, চলো নেক্সট 17 নাম্বার কি বলছে, দেখো একটু দেখো 17 নাম্বার কি বলছে। চলো 17 নাম্বার দেখো কি বলছে। 17 নাম্বার বলছে যে ইফ দ্য টেম্পারেচার স্কেল ইজ চেঞ্জ ইনটু কত ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে যে নিউমেরিক্যাল ভ্যালুটা স্পেসিফিক হিট উইল বি কি হবে, স্পেসিফিক হিটটা উইল বি ডিক্রিজ হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট এগুলো অলরেডি তোমাদের বুঝিয়েছি। নেক্সট কি বলছে, হোয়েন টেম্পারেচার ইজ গ্রাজুয়ালি ডিক্রিজ দ্য স্পেসিফিক হিট অফ দ্য সাবস্টেন্স কি হবে বলো, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে। ঠিক আছে, এটাও তোমার ডিক্রিজ হবে। ঠিক আছে, চলো 19 নাম্বারে চলে আসো। 19 নাম্বারে কি আছে দেখো, এবার দেখো কি আছে বলছে, এ সলিড মেটাল বল হ্যাজ এ স্পেরিক্যাল ক্যাভিটি ইফ দ্য বল ইজ হিটেড দ্য ভলিউম অফ দ্য ক্যাভিটি। তাহলে দেখো আমরা যে কোনো জিনিসকে হিট দিলে কি করে, তার এনার্জি পেয়ে যায় এবং ভলিউমটা বাড়ে। জল ছাড়া, জলের 4 ডিগ্রি ব্যতিক্রম থাকে, তাহলে কি আলটিমেট ইনক্রিজ হবে। ঠিক আছে, চলো নেক্সট 20 নাম্বার কি বলছে দেখো। 20 নাম্বার বলছে যে এ মেটাল সিট উইথ সার্কুলার হোল ইন এ হিটেড দ্য হোল এক্সপ্যান্ড। দেখো একটা জিনিস বলছে, একটা পাত আছে, এই পাতের মধ্যে একটা ছিদ্র আছে। তুমি যখন এখানে গরম দিচ্ছ তাহলে কি ভলিউমটা বাড়বে, ভলিউমটা বাড়লে কি হবে, ছিদ্রটা বড় হয়ে যাবে না, পাতটা বড় হয়ে যাবে নাকি, ছিদ্রটা বড় হয়ে যাবে, তাহলে কি করবে, এক্সপ্যান্ড করবে। অ্যান্সার হবে এক্সপ্যান্ড। নেক্সট, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 21 কি বলছে, 21 কি বলছে দেখো। 21 বলছে তোমার a gas is enclosed in a container which is then placed a fast moving train the temperature of a gas। মানে বলতে চাইছে একটা ট্রেনের মধ্যে যাচ্ছ, একটা কন্টেনারকে নিয়ে যাচ্ছ যেখানে একদম এনক্লোজ, একদম লাগানো আছে। তাহলে দেখবে এমনি ভাবো না যে তুমি যদি গরম খাবার টিফিনে করে নিয়ে যাও, তাহলে ট্রেনে যেতে যেতে কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় যদি ওটা পুরোভাবে লাগানো থাকে। যদি খালি থাকে তাহলে বাতাস লেগে হয়ে যাবে, কিন্তু যদি পুরো টিফিনটা ভরা থাকে কিন্তু কোথাও টেম্পারেচার চেঞ্জ হবে না, নর্মালি টেম্পারেচার যেটা বের হওয়ার সেটা বের হবে। ট্রেনে যাচ্ছ তা বলে বের হবে না, তাহলে এখানে কি হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি রিমেন আনচেঞ্জ আছে এই জায়গাটাতে। ঠিক আছে, রিমেন আনচেঞ্জ মানে টেম্পারেচার বাড়বেও না কমবেও না। ঠিক আছে, চলো নেক্সট 21 গেল, 22 যায়। দেখো 22 কি বলছে, 22 বলছে হোয়েন ওয়াটার ইজ হিটেড ফ্রম 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ভলিউম, এগুলো আমি ভালো করে বুঝিয়েছি। মনে করো যখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কি হয়, টেম্পারেচার বাড়ে, তাহলে কি হবে, জলের ভলিউমটা কি হবে, জলের ভলিউমটা হয়ে যাবে বাড়ান না থেকে কমা, তাহলে ডেনসিটিটা কি হয়ে যাবে, বেশি হবে তখন। এবার কি হবে, 4 থেকে যখন 10-এ যাব, 4 ডিগ্রি থেকে 10-এ যাব, তাহলে কি হবে, ভলিউমটা নর্মালি কি হবে, বাড়বে, আর ডেনসিটিটা কি হবে, ভলিউমটা বাড়বে আর ডেনসিটিটা তাহলে কমবে। তাহলে কার কথা বলছে তোমাকে ভলিউমের কথা বলছে। তাহলে প্রথমে কমবে তারপরে বাড়বে, তাহলে প্রথমে কমবে মানে কি, ফার্স্ট ডিক্রিজ অ্যান্ড দেন ইনক্রিজ, এটা হবে অ্যান্সার। যদি বলতো এর কথা, ডেনসিটির কথা যদি বলতো, তাহলে প্রথমে হতো ইনক্রিজ তারপরে দেন ডিক্রিজ হতো। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুব কোশ্চেন দেয়। এবং এই ডিগ্রিটা 4 ডিগ্রি সেলসিয়াসে জলের সব থেকে ঘনত্ব বেশি থাকে এবং ভলিউমটা কম থাকে। ঠিক আছে, চলে আসো 23 নাম্বার। 23 নাম্বার কি বলছে দেখো, ইফ দ্য টেম্পারেচার ইনসাইড অফ এ রুম ইজ ইনক্রিজ অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি উইল, এটাও ডিক্রিজ হবে। ঠিক আছে, বলছে যদি টেম্পারেচার ইনসাইড রুমের মধ্যে ইনক্রিজ করে যায় তাহলে রিলেটিভ হিউমিডিটিটা কি হবে, ডিক্রিজ, কমে যাবে। ঠিক আছে, নেক্সট 24 কি বলছে দেখো। 24-এ চলে আসো। 24-এ যে উইথ রাইজ অফ বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার দ্য ল্যাটেন্ট হিট অফ এ স্টিম, এটাও ডিক্রিজ।
এটাও ডিগ্রি হবে। চলো তারপরে চলো 24 গেল, 25-এ চলে আসো। 25 কি বলছে, এ রেফ্রিজারেটর উইথ ইটস পাওয়ার অন ইজ ক্লোজ রুম উইল ওপেন দ্য টেম্পারেচার উইল বি। বলছে একটা জিনিস ভাবো, যে যদি তুমি ফ্রিজের ঘরের যদি এমনি ভাবো যে একটা আমরা নর্মালি কি করি, যে একটা আমাদের ফিলিংস কাজ করে না, যে খুব গরম, ফ্রিজে যখন জল নিতে গেছি ওখানে খুব একটা আরাম পাচ্ছি, ঠান্ডা পাচ্ছি, তাহলে ভাবি না যদি ফ্রিজের দরজাটা যদি খুলে দিই তাহলে ঘরটা ঠান্ডা হয়ে যাবে, মানে এই কাজটা জীবনে করিও না, আরও ঠান্ডা হবে না, আরও গরম হবে। ওটাই বলছে যে ফ্রিজের ডোরটা যদি খুলে দাও তাহলে ফ্রিজের এটা কী হবে, আরও ঠান্ডা হবে, এই গরম হবে। এবার বলবে কেন, বুঝাচ্ছি দেখো। কারণ আমাদের একটা ফ্রিজ হচ্ছে একটা বোকা বাক্স, ওখানে দেখবে একটা সুইচ লেখা থাকে যে সামার, উইন্টার, এগুলো সব থাকে। তুমি ধরো সামারে আমাদের হয়তো 4 ডিগ্রি সেলসিয়াসে ওকে ঠান্ডা রাখতে হবে, ও কিন্তু বোকা বাক্স, ওকে 4 ডিগ্রিতেই করে রাখতে হবে। ও জানবে না যে দরজাটা খুলে দিয়েছো। তখন কি করবে, ও মেশিন কিন্তু জোরে চলবে। ঘরটা যখন অলরেডি ওর ভিতর থেকে টেম্পারেচার ঢুকে যাচ্ছে, তাহলে ওভাবে কেন 4 ডিগ্রি হচ্ছে না, তার জন্য মেশিনটা স্পিডে চলবে। এবং মেশিন জোরে চলতে গেলে কি হবে, তাপ মানে মেশিনটা হিট হবে, তখন দেখবে ফ্রিজ গরম হয়ে যায়। ফ্রিজের দরজা অনেকক্ষণ থেকে খুলে রাখলে ফ্রিজটা গরম হয়ে যায়। এই ফ্রিজ যখন গরম হয়ে যায় তখন কিন্তু কি বলে যেন হয়ে যাবে, হিটটা ছড়াবে ঘরের মধ্যে, আর হিটটা ছড়িয়ে গেলে কিন্তু আলটিমেট কি হবে, ঘরটা গরম হয়ে যাবে। এই হিসাবে ঘরের টেম্পারেচারটা আসলে ইনক্রিজ করবে। ঠিক আছে, নেক্সট 26-এ কি বলছে দেখো, 26-এ কি বলছে, 26-এ বলছে এ ইলেকট্রিক হিটার কিপ ইন ভ্যাকাম ইজ হিটার কন্টিনিউয়াসলি, কি হবে, তখন হবে আমাদের উইল গো টু রাইজিং দ্য টাইম, না এটা হবে না। উইল স্টপ রাইজিং আফটার সাম টাইম, না। উইল বিকাম কনস্ট্যান্ট আফটার সাম টাইম বিকজ অফ লস অফ হিট ডিউ টু দ্য রেডিয়েশন, একদম এটাই রাইট অ্যান্সার। কি বলছে, যখন আমরা কনস্ট্যান্ট উইল বিকাম কনস্ট্যান্ট আফটার সাম টাইম বিকজ দ্য লস অফ হিট ডিউ টু দ্য রেডিয়েশনের মাধ্যমে জন্য কিছুটা আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে সিটা হচ্ছে রাইট অ্যান্সার। 27-এ চলে আসো, দেখো 27-এ, ঠিক আছে, 27-এ কি বলছে দেখো, 27-এ বলছে এ ফ্যান প্রডিউস এ ফিলিং অফ কমফোর্ট ডিউরিং দ্য হট ওয়েদার বিকজ, মানে এটার মানেটা কি বলছে, যে যখন তুমি একটা ফ্যান চালাচ্ছ তাহলে আমরা যদি বাতাসটা পাচ্ছি তাহলে ওখানে একটা মানে কমফোর্ট ভালো লাগে, কেন, কারণটা কি, তখনটা কি আমাদের ফ্যান সাপ্লাইং দ্য কুল এয়ার, ঠান্ডা বাতাস দেয় আমাদের, না ইওর প্রেসপিরেশন এভাপোরেট র্যাপিডলি, একদম এভাপোরেটটা যে হয় আমাদের, যেটাকে আমরা বাষ্পভবন বলি মনে হয়, বা বাংলাটা হচ্ছে বাষ্পভবন, এভাপোরেটটা র্যাপিডলি খুব তাড়াতাড়ি হয়, তার জন্য ভালো লাগে ফ্যান চালালে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে 28-এ কি বলছে দেখো, 28-এ বলছে দেখো, বলছে হয় লেক, একটা ধরে নাও লেক, দুটো জিনিস মাথায় রাখবে, একটা ধরে নাও লেক আছে, ধরে লেকের মধ্যে যখন জল আছে, ধরে নাও জল আছে, তো জলটা যখন বরফ হবে না, তো বরফ কিন্তু উপরের দিকটাতে আগে জমবে, বাট যখন গ্লেসিয়ার মানে অলরেডি বরফ জমে আছে, তাহলে আগে নিচের দিকে জলটা, এটা বরফটা কি হবে, গলবে, মেল্ট হবে। তাহলে পরীক্ষা এগুলো দেয় যে জল যদি কোনো লেক বা সমুদ্রে যদি পুরো জলটা হয়ে যায়, পাথর মানে বরফ হয়ে যায়, তাহলে আগে বরফটা কোথায় জমবে, নিচে, মিডিলে, না উপরে। তো সব থেকে টপে, মনে করো ইউটিউবে তোমরা দেখবে যে বরফের উপর মধ্যে ভেসে যাচ্ছে, নিচের দিকে জল আছে, নিচের দিকে প্রাণী আছে, আবার মাছটা আছে, আবার উপরের দিকে বরফ হয়ে গেছে, তাহলে অ্যান্সারটা কি হবে, টপে আগে বরফটা হবে। ঠিক আছে, চলো 28 গেল, 29 হিট এনার্জি, দেখো কি বলছে, হিট এনার্জি অফ অ্যান অবজেক্ট ইজ, মানে হিট এনার্জিটা আসলে কি, তো হিট এনার্জিটা আমি তোমাদের বলেছিলাম যে এখানে যে মলিকুলগুলো আছে, এই মলিকুলগুলো যখন এদিকে ওদিকে গিয়ে ছুটাছুটি করে র্যান্ডামলি, যে কেউ স্থির আছে কেউ গতি আছে, তাদেরকে সবারই সব মলিকুলগুলোর এনার্জি মিলিয়েই কিন্তু আমাদের হিট এনার্জি বা থার্মাল এনার্জি বলে। তাহলে এখানে কি বলছে, যে টোটাল এনার্জি অফ দ্য মলিকিউল অফ দ্য অবজেক্ট, এটাই হবে। তাহলে টোটাল এনার্জি অফ দ্য মলিকিউল অফ দ্য অবজেক্টটাই হচ্ছে আমাদের কিন্তু টোটাল হচ্ছে। ঠিক আছে, চল এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবার দেখো 29 গেল, 30-এ যাই। 30 কি বলছে, 30 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং হিটের রেসপেক্টে কোনটা কোশ্চেন ঠিক তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখো
প্রথমে বলছে হিট ক্যান বি রিফ্লেক্ট, প্রথমটা আছে কি হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, একদম রাইট। তারপর বলছে হিট ক্যান বি রিফ্লেক্ট মিরর, এটাও রাইট। হিট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাও রাইট। হিট ক্যান নট পাস থ্রু দ্য ভ্যাকাম, না ভুল কথা, কারণ ভ্যাকাম দিয়ে যেতে পারে রেডিয়েশনের মাধ্যমে, না হলে কি সূর্য থেকে আমাদের তাপ কেমন করে আসছে, হিট আসতে পারে। তাহলে এখানে 1 2 3 মানে 3টে রাইট অ্যান্সার, তাহলে 1 2 3 ইজ এ রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব সোজা ছিল এটা। নেক্সট হিট। এবার দেখো হিট, অ্যাকচুয়ালি হিটটা তা জানতে গেলে তোমাকে জানতে হবে যে হিটটা তৈরি হয় কিভাবে। এবার বলবে কেন, দেখো একটা জিনিস ভাবো, এই যে এটা এখানে আছে, একটা অণু এদিক দিয়ে যাচ্ছিল, একটা অণু এদিক দিয়ে আসছে, একটা অণু ওদিক দিয়ে যাচ্ছে, এই র্যান্ডামলি যাবে, তারপরে তো ধাক্কা লাগবে, আর তারপরে তো একটা অণুর সঙ্গে আরেকটা অণুর যখন ধাক্কা লাগবে তখনই তো হিট তৈরি হবে। তো এই যে র্যান্ডামলি তৈরি যায় বলে হিট তৈরি হয়। বাট যদি অর্ডারলি যায়, ধরে নাও একটা অণু এর পিছনে ও যাচ্ছে, এর পিছনে ও যাচ্ছে, ওর পিছনে ও যাচ্ছে, তাহলে কোনোদিনই ধাক্কা লাগবে না। তাহলে ধাক্কা না লাগলে তো হিট তৈরি হবে না। তাহলে যদি আমাদের র্যান্ডামলি অণুগুলো এদিক ওদিক ছোটাছুটি করে, তাহলেই কিন্তু হিট তৈরি হবে। আর যদি অর্ডারলি যায় তাহলে কিন্তু হিট তৈরি হবে না। তাহলে কি বলেছে, কাইনেটিক এনার্জি র্যান্ডামলি মোশন অফ দ্য মলিকুল, ঠিক বলেছে। কাইনেটিক এনার্জি অর্ডারলি, তাহলে এটা তো হবেই না। এবং টোটাল এনার্জি ইজ দ্য র্যান্ডাম, অর্ডারলিও আছে, তাহলে হবে না। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে কাইনেটিক এনার্জি অফ দ্য মুভমেন্ট কি বলছে, র্যান্ডামলি যদি এদিক ওদিক না ছোটাছুটি করে তাহলে কিন্তু হিট তৈরি হবে না। তাহলে এখানে অপশন এটা হবে। এটা আমার নোটে একদম হুবহু কোশ্চেনটা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দ্য কারেক্ট ভ্যালু অফ 0 ডিগ্রি সেলসিয়াস অফ কেলভিন স্কেলে, তো এটা আমরা অলরেডি জানি, রিপিটও হয়েছে, যে কেলভিন স্কেলে যদি 0 ডিগ্রি হয় তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে সেটা কত হয়, ঠিক আছে। চলো, তাহলে আমাদের ওটা হবে কি প্লাস, অলরেডি সেম কোশ্চেন আমরা করালাম, ঠিক আছে, 273.15 ডিগ্রি কে। তারপরে 33 নাম্বার কি বলছে দেখো, 33 নাম্বার কি বলছে, যে গ্যাস থার্মোমিটার আর মোর সেন্সিটিভ হিট, দ্য লিকুইড থার্মোমিটার বিকেম দ্য গ্যাস। দেখো তোমাদের আমি অ্যান্সারটা যে প্রোভাইড করেছিলাম মনে হয় ভুল এটা দিয়েছিলাম, বাট এটা অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে এটা সি নাম্বার, না হ্যাঁ, হ্যাভ লার্জ কোফিসিয়েন্ট অফ দ্য এক্সপেনশন, একদম অপশন সি রাইট অ্যান্সার হবে। এটা আমি প্রথম যে অ্যান্সার কিটা দিয়েছিলাম, যারা দিয়েছিলে পরীক্ষা তাদের এটা দিয়েছিলাম, কিন্তু না, অ্যান্সার সিটা হবে রাইট অ্যান্সার। এটা আমি ক্লাসে তোমাদের এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। চলো 34-এ চলে যাও। দেখো 34-এ আসলে কি হবে, যে 34-এ কি বলছে দেখো, এ টেম্পারেচার ডিফারেন্স 25 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু দ্য টেম্পারেচার অফ দ্য ডিফারেন্স। দেখো এই অঙ্কটা অনেকজন বুঝতে পারোনি, বা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মানে এখানে বলতে চাইছে যে সেলসিয়াস স্কেলে যদি ডিফারেন্স যদি 25 ডিগ্রি হয়, তাহলে কেলভিন কি ফারেনহাইট স্কেলে কত আছে, কি আছে 19 ফারেনহাইট স্কেলে কি হবে। তাহলে দেখো আমরা একটা জিনিস জানি, যে একটা সূত্র জানি, যে ফারেনহাইট ইকুয়াল টু সেল 32 বাই কত 9 ইকুয়াল টু কি হবে C/5। তাহলে এখান থেকে যদি আমরা করতে চাই তাহলে কি হবে, যে কাটাকাটি করো। এবার দেখো কাটাকাটি করলে এই 9টাকে ওদিকে তুলে নিলে কি হবে, এখানে 9 হয়ে যাবে, তাই তো। তাহলে F ইকুয়াল টু কি হয়ে যাবে 9C/5 ইকুয়াল টু কত, ইকুয়াল টু কেন, এটা মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে গেল, 32 হয়ে গেল। তাহলে আমাকে বলছে দুটো ডিগ্রি, কত ডিগ্রি ডিফারেন্স 25, আমি একটাকে 0 ডিগ্রি সেলসিয়াস ভাবলাম, একটাকে 25 ডিগ্রি সেলসিয়াস ভাবলাম। তাহলে দেখো ওদের মধ্যে পার্থক্য কত, 25। তাহলে এই সেলসিয়াসের জন্য আমাদের কত ডিগ্রি ফারেনহাইট হবে, এখানে বসাও। যদি এখানে আমি যদি সি বসাই তাহলে কত হবে, যদি আমরা সি বসাই তাহলে সি এর মান কত 0, তাহলে এইটুকু যদি আমরা 0 বসাই তাহলে কি হবে 0 × 9 মানে 0, এটা গোটা পার্টটা 0 প্লাস 32, তাহলে কত হলো আলটিমেট 32 হয়ে গেল। তাহলে এখানে হলো 32 ডিগ্রি ফারেনহাইট, মানে যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় 32 ডিগ্রি ফারেনহাইট হবে। তাহলে 25 ডিগ্রিতে কত হবে, তাহলে এখানে আবার 25 ডিগ্রি বসাও, ঠিক আছে। এখানে 25 কত বসাবে, 25 বসাবে। তাহলে 25 বসালে 5 5 25, 5 9 কত হলো 45, হ্যাঁ, আর ওদিকে প্লাস 32, তাহলে কত হবে 77। তাহলে এখানে 77 ডিগ্রি ফারেনহাইট হলো। তাহলে দেখো এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স হচ্ছে 45 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কি বলছে, সেলসিয়াস স্কেলে যদি 25 ডিগ্রি ডিফারেন্স হয়, তাহলে ফারেনহাইট স্কেলে কিন্তু 45 ডিগ্রি ডিফারেন্স। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 45। এখানে অনেক তোমার যেমন রাকেশ নামে যে ছেলেটা আছো, যে স্টুডেন্ট আছো, সে আমাকে বলেছিল যে স্যার এটা মনে হয় ভুল আছে, ভুল না, অ্যান্সার 45 ডিগ্রি হবে, ঠিক আছে। চলো নেক্সট 35 নাম্বার কি বলছে দেখো, অন থার্মোমিটার ইজ এ ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইজ মার্ক 20%, মানে 20 ডিগ্রি, মানে কি বলছে দেখো, যে একটা থার্মোমিটার আছে, যে থার্মোমিটারের কোন স্কেল বলেনি, এটা বলছে ফ্রিজিং পয়েন্টটা বলেছে 20 আর বয়লিং পয়েন্টটা বলেছে কত 150,
দেখো যেন বয়লিং পয়েন্ট ইজ দ্য 150, তাহলে যদি এটা বয়লিং পয়েন্ট 150 হয়, একটা স্কেলের নাম না দেয়, ফ্রিজিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট আলাদা দেয়, তাহলে কিন্তু সূত্রটা তৈরি করতে হবে। এবং তাহলে যদি সেলসিয়াস স্কেলে যদি 60 ডিগ্রি হয় তাহলে কত হবে, তাহলে আমাদের এখানে স্কেলটা তৈরি করবে। আমি স্কেলটা ধরে নিলাম এক্স, আর বিয়োগ হয় কি লোয়ার ফিক্সড পয়েন্ট মানে 20, এবং বাই হয় কি ফান্ডামেন্টাল ডিফারেন্স মানে দুটো ডিফারেন্স মানে হচ্ছে 180, আর ইকুয়ালিটি হচ্ছে কি সি মাইনাস 100, কারণ সেলসিয়াসের ডিফারেন্সটা হচ্ছে 100। তাহলে এবার এখানে তুমি মান বসাও, তাহলে এক্স ইকুয়াল টু 20 বাই 180 ইকুয়াল টু 180 কেন, এই 150 থেকে গেলে 130, ঠিক আছে 130, তাহলে 130 হবে এখানেও। তাহলে এদিকটা কত হবে, সি এর মান কত দেওয়া আছে 60 দেওয়া আছে, আর এদিকে কত হলো 100। তাহলে একটা সূত্র এখানে কাটলো, একটা শূন্য এখানে কাটলো। তাহলে এবার কি হলো, এক্স মাইনাস 20 ইকুয়াল টু কত 13 × 78, তাহলে এক্স সমান সমান কত 78 প্লাস 20, তাহলে কত হলো 98। তাহলে 98 ইজ দ্য রাইট অ্যান্সার, 98 হচ্ছে রাইট অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক আমাদের নোটে দুটো আছে, যেগুলো পেট বেছে আমি করেছি, এবং না পারলে দেখে নাও কীভাবে করলাম। আর যদি না পারো তাহলে যাও যোগাযোগ করবে যে কি করে করতে হবে, এবং যাদের পেট ব্যথা আছে যদি এখনও না বুঝতে পারো তারা অবশ্যই ক্লাসে আমাকে জিজ্ঞেস করে নিও। 35 গেল। এবার চলে আসে আমাদের 36 নম্বরে কি বলছে দেখো। 36 নম্বরে কি বলছে, 36 নম্বরে বলছে দ্য গ্যাসেস থার্মোমিটার ইজ মোর সেন্সিটিভ দেন দ্য লিকুইড থার্মোমিটার বিকজ গ্যাসেস, কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এক্সপেন্স মোর দেন লিকুইড। দেখো অ্যান্সারে হয়তো আলাদা কিছু দাগিয়েছিলাম অ্যান্সার কিতে, বাট অরিজিনাল অ্যান্সারটা হবে আমাদের কি এক্সপেন্ড মোর দেন লিকুইড, লিকুইডের থেকে গ্যাসটা বেশি এক্সপেন্ড করে তার জন্য, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এটা অপশন এ। তারপরে চলে আসো 37 নাম্বার কি, 37 নম্বরে কি বলছে, দ্য রেঞ্জ অফ দ্য প্ল্যাটিনিয়াম রেজিস্ট্রেশন থার্মোমিটার। এটা কিছু জিনিস না, এটা হচ্ছে মুখস্থ করার বিষয়, তাহলে এটা হবে মুখস্থ করে নিও, 200 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। নেক্সট 37 ডিগ্রি গেল। এবার চলে আসো আমাদের 38 ডিগ্রি। 38 ডিগ্রিতে কি আছে দেখো, দ্য চেঞ্জ অফ টেম্পারেচার অফ দ্য বডি। যদি বলে যে 50 ডিগ্রি সেলসিয়াসের স্কেলে যদি 50 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে কেলভিনে কত হবে, কারণ অপশনে কেলভিন আছে। তাহলে সেখানে বুঝো, কারণ সেলসিয়াস আর কেলভিন এই দুটো স্কেলের ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে 100, মানে সেম। যদি 100 সেম হয় ফান্ডামেন্টাল ডিফারেন্স, তাদের চেঞ্জেসটাও সেম হবে। তাহলে এখানে যদি 50 ডিগ্রি চেঞ্জেস হয় তাহলে এখানেও 50 ডিগ্রি চেঞ্জেস হবে। তাহলে অ্যান্সার কি হবে, 50 কেই হবে ডিফারেন্স, মাথায় রাখবে। আর ফাইনাইট হলে তোমাকে ওই বার করতে হবে, ঠিক আছে। একটা 1 ধরে নেবে, একটা 50 ধরে নিলে ডিফারেন্স হয়ে গেল, এবার দুটো বার করে নিলে ফাইনাইট বেরিয়ে যাবে। এবার কি বলছে যে ফাইনাইট স্কেলে ডিভাইড টু ফিক্সড পয়েন্ট। ওই যে আমাদের ফিক্সড পয়েন্টগুলো মানে 3টা স্কেল ছিল, একটা ছিল কে, একটা ছিল এফ, একটা ছিল সি। তো এই ফান্ডামেন্টাল ডিফারেন্সগুলো কি ছিল, মানে যেটাকে মানে ফ্রিজিং পয়েন্ট বলবো, এর ফ্রিজিং পয়েন্ট ছিল 0, আর এই মানে এখানে এর ছিল 100 ফান্ডামেন্টাল ডিফারেন্স, এর ছিল 180, আর এর ছিল 100। মানে ফ্রিজিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের ডিফারেন্সটাই হচ্ছে এটা। তাহলে এটা 100, তাহলে এখানে কি বলছে তোমাকে ফারেনহাইট বলছে, তাহলে ফারেনহাইটের পার্টটা কত হবে 180 হবে। নেক্সট 40 ডিগ্রি কি বলছে দেখো, দ্য নর্মাল টেম্পারেচার অফ দ্য হিউম্যান বডি। অলরেডি আমরা এবারে কয়েকটা রিপিটেড পাবো, ঠিক আছে। তাহলে 37 ডিগ্রি অলরেডি এগুলো আমরা দেখেছি। তারপরে কি বলছে এসআই ইউনিট অফ হিট, তাহলে এসআই ইউনিট অফ অলরেডি আমরা এটা দেখলাম, সেটা হচ্ছে জুল, ঠিক আছে। নেক্সট অলরেডি রিপিট বলে তাড়াতাড়ি আমি যাচ্ছি। তারপরে 42 কি বলছে, ইন হুইচ মোড অফ ট্রান্সমিশন অফ হিট ওয়েভ ট্রাভেল অ্যালং দ্য স্ট্রেট লাইন উইথ স্পিড অফ লাইট। তাহলে সেটা হবে কি, সেটা হবে আমাদের থার্মাল রেডিয়েশন, ন্যাচারাল হবে না, থার্মাল রেডিয়েশন হবে, ঠিক আছে। চলো, মানে যেটাকে আমরা বিকিরণ বলি। 23 নাম্বারটা কি বলছে, 43 নাম্বারটা বলছে হোয়েন টেম্পারেচার ইজ গ্রাজুয়ালি ডিক্রিজ দ্য স্পেসিফিক হিট ইন সাবস্টেন্স ডিক্রিজ, ঠিক আছে। চলো 44 কি বলছে দেখো, 44 অলরেডি আমরা বললাম যে যখন একটা লেকের মধ্যে বরফ তৈরি হবে প্রথম, তাহলে জলটার উপরে বরফ তৈরি হবে, তারপরে নিচের দিকে যাবে। বাট গ্লেসিয়ারে কি হবে, আগে নিচের দিকে গলতে শুরু করে তারপরে ভাঙবে। তাহলে এটা কি হবে, যদি বরফ তৈরি হয় তাহলে টপে তৈরি হবে, ঠিক আছে। আর টপটা কোথায় আছে, টপটা হবে এখানে। অলরেডি আমরা এটা অ্যান্সার আগে করেছি, তাহলে টপ হবে এটা। তারপরে কি বলছে, পরের কোশ্চেনটাই উল্টো কোশ্চেন আছে, যে গ্লেসিয়ারে যে আমরা দেখতে পাবো যে গ্লেসিয়ারে অলওয়েজ মেল্ট অ্যাট দ্য ফার্স্ট, মানে গ্লেসিয়ারের মধ্যে থেকে বড় একটা পাথরের টুকরো আছে, আর পাথরের টুকরোটা আগে নিচের দিকে গলতে শুরু করে। তাহলে অ্যান্সারটা কোথায় হবে, প্রথমে গলতে শুরু করে বোটামে। বাস চলে আসো 4টি, এই দেখো লাস্ট কোশ্চেন হয়ে গেল আমাদের, এটাই হচ্ছে লাস্ট। এবং দেখো যারা এই কোশ্চেনগুলো সলিউশন করলে তোমাদের যদি মনে হয় যে এখানকার মধ্যে আমি
কিছু পারছি না, যদি 100% এখানকার 45-45টা কোশ্চেন তুমি পারো, তাহলে তুমি বুঝে নেবে যে না তোমার প্রিপারেশনটা ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে না আমার অর্ধেকটি হচ্ছে, অল্প হচ্ছে, 10টা হচ্ছে না, 5টা হচ্ছে না, তাহলে তুমি বুঝে নেবে যে তোমার খামতি আছে কোথাও, এবং তার জন্য তোমাকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সে নিজে পড়ো বা সে কোথাও গিয়ে পড়ো বা আমাদের কাছে ভর্তি হোক, তোমাকে নিজের বিকল্প ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু চাপ খেয়ে যাবে। তুমি জানো না তো কি হলো, অন্যজন তো কেউ জানে। অতএব এইটুকু বলবো। তার জন্য আমরা একটা 999 টাকায় একটা কোর্স করাচ্ছি, যে কোর্সটার মধ্যে তোমরা সবই দেখতে পাচ্ছ, হিস্ট্রির INM 8 মার্ক, তারপরে জিওগ্রাফির যে আমরা 8 মার্কস, সায়েন্সের 8 মার্কস এবং ম্যাথমেটিক্সের 8 মার্কস, সি এবং জি এর 8 মার্কস, এবং এগুলো তো ধরে ধরে করাচ্ছি। এবং এর সাথে সাথে NCERT অ্যান্ড SCERT ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা করাচ্ছি। এবার নোট পাচ্ছ তোমরা, চ্যাপ্টার ওয়াইজ মক পাচ্ছ, ফুল মক টেস্ট পাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও পাচ্ছ, PDF, NCERT SCERTর সলিউশন পাচ্ছ শর্ট করে, ঠিক আছে। অতএব আমি যারা যারা এখন অনেক ছেলে অ্যাডমিশন হয়ে গেছে, অতএব যারা যারা এখনও হওনি তাড়াতাড়ি নিয়ে নাও, নাহলে কিন্তু আমি বেশ অ্যাডমিশন বন্ধ করে দেবো। কারণটা হচ্ছে অ্যাডমিশন নেওয়াটা বড় ব্যাপার না, কারণ এটা GS, এটাকে তুমি যদি ক্ষুদ্রভাবে না পড়ো পারবে না। একদিন আমি এরকম কোনো মাস্টার বা কোনো কোচিং সেন্টার যদি তোমাকে বলে থাকে যে যাও তোমাকে এগুলো পড়িয়ে দিলাম, এগুলো হয়ে গেল 100%, সেটা কোনোদিনও হবে না। আমি তোমাদের যেন বেশি টাইম দিতে পারি, তার জন্য তোমাদের আমি সপ্তাহে 4 দিন পড়াচ্ছি। আমার মনে হয় না যে কেউ সপ্তাহে 4 দিন এই জিকে নিয়ে পড়ায়। কেন পড়াচ্ছি, যে তোমাদের সাথে মানে আলোচনা করছি, বিভিন্ন জানছো, বেশি তোমাদের টাইম দিতে পারছি, মানে কি জিকেতে যত আমি বেশি টাইম দেবো তত তোমরা নাম্বার বেশি পাবে। অতএব মাথায় বুদ্ধিটা রাখবে যে কোন স্যার কেমন পড়ায়। খালি ওই মানে সব থেকে আগে আমি খবর দিলাম, ইউটিউব চ্যানেলে দেখছো না কিছু কিছু চ্যানেল আছে যে সব থেকে আগে আমি খবর দিলাম। আরে ভাই তুমি খবর দিলে কি তুমি কি বড় চ্যানেল হয়ে গেলে বা ভালো মাস্টার হয়ে গেলে? আরে পড়াও আগে, পড়ায় তোমার কাছে যদি কিছু ভালো করে শিখে তাহলে তো ভালো জিনিস। তো চলো, আমি ওইটাই বলতে চাইছি যে আমরা তো আর ওইভাবে মানে একদম টেবিল বাজিয়ে পড়াতে পারি না, যেইটুকু পড়াই অথেন্টিক পড়াই, যেন তোমাদের কাজে লাগে। আর তোমাদের তো বলছি পেড ব্যাচও নিতে হবে না, তোমাদের যদি মনে হয় পেড ব্যাচও নেব না, স্যারের ভিডিও দেখবো, তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আমি যত পারবো তোমাদেরকে হেল্প করার, প্রতিদিন হালকা হালকা করে ভিডিও দেব, এবং আমি চাই লাইভে আওয়ার চেষ্টা করছি। যদি লাইভে প্রতিদিন আসতে পারি তাহলে তোমাদের সঙ্গে লাইভে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ, চলো, গুড নাইট।